শুরু করছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা দাগ। আজ রবিবার। সুনন্দবাবু বিছানা থেকে নেমে ঘরের আয়নার সামনে দাঁড়ালেন। ভালো করে দেখতে লাগলেন মুখমণ্ডল। ঘুম থেকে উঠে আয়না দেখার কি হলো? আচমকা স্ত্রীর গলা শুনে হকচকিয়ে গেলেন সুনন্দবাবু। স্ত্রী রেবা বিছানায় উঠে বসেছেন। ফের জানতে চাইলেন, কি হলো বললে না? সকালে উঠে আয়না দেখছো কেন? স্বপ্নে কি অন্য লোক হয়ে গেছিলে? আয়নার সামনে থেকে সরে এসে সুনন্দবাবু বললেন, গালটা জ্বালা জ্বালা করছিল, পোকা টোকা কামড়েছে কিনা দেখছিলাম। সুনন্দবাবু চলে এসেছেন ড্রয়িং রুমে। জানলার কাছ থেকে আজকের খবরের কাগজটা তুলে সোফায় এসে বসলেন। কাগজের ওপার থেকে ভেসে এলো স্ত্রীর গলা। দেখি কি কামড়েছে গালে। কাগজের আড়াল থেকে সুনন্দবাবু বললেন, কিছু না, দেখলাম তো আমি। মুখ ঢেকে কথা বলার কি হলো? কাগজটা সরাও না। বলে রেবা দেবী নিজেই নিউজ পেপারটা টেনে নিলেন, যেন কিছুই হয়নি। এরকম ভঙ্গিতে সুনন্দবাবু স্ত্রীকে বললেন, চা বসাবে না? না, যতক্ষণ না আমি পরিষ্কার উত্তর পাচ্ছি, নো চা, নো কিছু। আরে এ তো মহা মুশকিলে পড়ে গেল। মানুষ আয়নায় মুখ দেখে না, এটা কি কোনো নতুন ব্যাপার নাকি? নানা কারণে দেখে। আমি তোমার কারণটা জানতে চাইছি। রবিবার, এক্ষুনি কোথাও যাওয়ার নেই। চোখের পাতা খুলতে না খুলতেই আয়না দেখার কি দরকার পড়লো? ধরা পড়ে গিয়েছেন সুনন্দবাবু। বাঁচার একটা মরিয়া চেষ্টা চালালেন। বললেন, কি সব আজে বাজে বকছো? মুখ লুকোবার মতো কি করলাম? সে তুমিই জানো। বেশ কিছুদিন হলো অফিস থেকে ফিরে যখন ডোরবেল টেপো, দরজা খুলে দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। আমার হাতে অফিসের ব্যাগটা ধরিয়ে সোজা বাথরুমে চলে যাও। সেখানে অনেকটা সময় কাটিয়ে তারপরে বেরোও। তারপর আমার কেন, বাড়ির কারো মুখের দিকে তাকিয়ে কথা বলো না। কিছু দরকার পড়লে বইয়ে মুখ আর টিভি খুলে বসে থাকো। আমি ভাবছি অফিসে অনেক সমস্যা চলছে, তাই চিন্তায় আছো। গোলমাল, প্রয়োজন বুঝলে নিশ্চয়ই বলবে, তাই ডিস্টার্ব করিনি। এখন তো দেখছি গন্ডগোল অফিসে নয়, নিজের মুখে। মায়ের উত্তেজিত কথোপকথনে মিলি বেরিয়ে এসছে নিজের ঘর থেকে। মিলি বলল, হয়েছে বাবা, অফিসে কোনো প্রবলেম? মা, বাবাকে মনে হয় কেউ ওল্ড ম্যান বলেছে, বুড়ো, তাই বাবা আয়না দেখছে বারবার। বুড়ো? কথাটা বিস্ময়ের সঙ্গে রিপিট করলেন রেবা দেবী। তারপর বললেন, হঠাৎ করে কেউ বুড়ো হয় নাকি? এবার মনে হচ্ছে সব কথা খুলেই বলতে হবে। স্ত্রী যে এইভাবে তার উপর নজর রাখছেন টের পাননি সুনন্দবাবু। মিলি উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কি হলো বাবা, খুলে বলো, মনে হচ্ছে ব্যাপারটা খুব সিরিয়াস। সুনন্দবাবু বললেন, বলছি, আগে চা খাওয়াও। চা করতে উঠে গেলেন রেবা দেবী। একবার নয়, দুবার সমস্যাটার কথা বলতে হলো সুনন্দবাবু। সকালে বলছিলেন স্ত্রী আর মেয়েকে। ঘটনার গুরুত্ব বিচার করে ওরা পরামর্শের জন্য ডেকে নেয় সুনন্দবাবুর ভাই অনিন্দ আর রেবা দেবীর ভাই রুদ্রকে। সন্ধ্যাবেলা এসেছে দুজনে। ঘটনাটা শোনার পর তারাও প্রায় বাকরুদ্ধ। কপাল কুঁচকে চা খেয়ে যাচ্ছে আর ভেবে যাচ্ছে। ঘটনাটা সূত্রপাত ঠিক 5 দিন আগে। সুনন্দবাবু অফিসে ঢুকে নিজের চেম্বারে বসে দিনের কাজ শুরু করেছেন। বেয়ারা চা নিয়ে এসেছিল। টেবিলে কাপ ডিশ নামিয়ে রাখার পর দাঁড়িয়ে রইল মাধব। কম্পিউটার স্ক্রিনে চোখ রেখেই সুনন্দবাবু জিজ্ঞেস করলেন, কিছু বলবে? মাধব অত্যন্ত ইতস্তত করে অফিসের প্রধান ব্যক্তিকে বলেছিল, স্যার, আপনার গালে কিসের দাগ লেগে আছে? সুনন্দবাবু বলছিলেন, ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। অ্যাটাচ বাথরুমে গিয়ে দেখেন খয়েরি মতো রং লেগে আছে গালে। ধুয়ে ফেললেন জল দিয়ে। কিসের রং, কিভাবে লাগলো বুঝতে পারলেন না। সন্ধ্যাবেলা একটা অফিসিয়াল পার্টি ছিল। হাতে প্লেট নিয়ে খেতে খেতে গল্প করছিলেন অন্য এক কোম্পানির কর্তা ব্যক্তির সঙ্গে। ব্যক্তিটির দৃষ্টি হঠাৎ স্থির হয়েছিল সুনন্দবাবুর মুখে। বলেছিলেন, আপনার থুতনির নিচে কিসের জন্য একটা দাগ লেগে রয়েছে। বলার পর বন্ধুস্থানীয় মানুষটি ন্যাপকিন দিয়ে অবশ্য দাগটা মুছে দেন। সেটা কি রঙের ছিল জানা হয়নি সুনন্দবাবুর। পরের দিন অফিসে মাধব চা দিতে এসে কিছু বলল না। বলল অফিসের অন্য 2 স্টাফ কোম্পানির একটা কাজের বিষয়ে আলোচনা করতে এসেছিল। কথাবার্তা শুরুতেই একজন বলেছিল,
স্যার আপনার কপালে ব্লু মতো রং লেগে রয়েছে, কোথা থেকে লাগলো? উত্তর না দিয়ে বাথরুমে গিয়ে রং মুছে আলোচনায় বসছিলেন সুরেন্দ্রবাবু। পরের দিন মাধব আর ইতস্তত করেনি। টেবিলে চা রেখে বলেছিল, স্যার আপনার গালে সবুজ দাগ। একই সঙ্গে অসহায় এবং অবাক হয়ে সুনন্দবাবু মাধবকে জিজ্ঞেস করেছিলেন, কিসের দাগ, কোথা থেকে লাগছে বলো তো? মাধব একটু ঝুঁকে ভালো করে পরখ করে বলেছিল, মনে হচ্ছে দরজা জানলা বা অন্য কিছুতে নতুন পেন্ট হয়েছে, সেটাই কোনোভাবে লেগে গিয়েছে আপনার গালে। আগের রঙগুলোতে অয়েলের কোনো ব্যাপার ছিল না, এক রঙও লাগছেও না রোজ। তবু মাধবের কথা শুনে তক্ষুনি পরীক্ষা করতে উঠে গিয়েছিলেন বাথরুমে। না, একেবারেই অয়েলি নয়, ওয়াটার কালার মনে হলো। অন্যান্য দিনের মতোই জল দিয়ে ধোয়া গেল অনায়াসে। সেদিনই অফিস থেকে ফেরার পথে একই ঘটনা। বাড়ির জন্য কেক পেস্ট্রি কিনতে পার্ক স্ট্রিটে চেনা দোকানে ঢুকেছেন। আগেই অর্ডার করা ছিল। কাউন্টারের ছেলেটা একটা ন্যাপকিন এগিয়ে দিয়ে বলেছিল, স্যার গলার কাছে কি যেন লেগে আছে, মুছে নিন। গত কদিন ধরেই যতটা সম্ভব নিজের মুখ আড়াল করার চেষ্টা করে যাচ্ছেন, আর মাঝে মাঝে আয়না দেখছেন লুকিয়ে। এর মধ্যে দুবার দেখা গিয়েছে রঙের ছোপ, অনেকটা যেন ব্রাশ মারা। কিভাবে লাগছে বুঝে উঠতে পারছেন না কিছুতেই। কেউ যে তার অসতর্ক মুহূর্তে লাগিয়ে দিয়ে যাচ্ছে তাও বলা যাবে না। বাসে বা মেট্রো রেলে যাতায়াত করেন না তিনি, অফিস যান গাড়িতে, নিজে ড্রাইভ করেন। এই অদ্ভুত ঘটনার কথা কাউকে বলতেও পারছেন না। বললে মানুষটার কি অবস্থা হবে ভালো মতোই জানেন। 7 ঘন্টা হতে চলল, অনিন্দ রুদ্র ভেবেই যাচ্ছে, কোনো সলিউশন এখনো পর্যন্ত বার করতে পারেনি। যত সময় যাচ্ছে সুনন্দবাবুর স্ত্রী, মেয়ের মুখ আরও থমথমে আশঙ্কাময় হয়ে উঠছে। এতক্ষণ নিজেদের মধ্যে টুকটাক আলোচনা করেছে, যেখান থেকে 2-4টে প্রশ্ন উঠে এসেছিল সুনন্দবাবুর উদ্দেশ্যে। যেমন অফিসে তার কাছাকাছি কে কে থাকে, সম্প্রতি তার কোনো শত্রু তৈরি হয়েছে কিনা, যেদিন রং দেখা দিচ্ছিল কোন কোন জমায়েতের মধ্যে তিনি ছিলেন। সুনন্দবাবুর উত্তর থেকে ওরা যখন জানলো চিহ্নিত করার মতো বড় কোনো শত্রুর কথা এই মুহূর্তে তার মনে পড়ছে না, এবং রং লাগিয়ে দেওয়ার মতো পরিস্থিতি কদাচিৎ হয় হলেও রং যে লাগানো হচ্ছে সেটা কেন টের পাবে না সুনন্দবাবু? স্পর্শের অনুভূতি তো তার চলে যায়নি। এটা শোনার পর ঘরের 5 জন ভীষণভাবে মুচড়ে পড়েছে। সেকেন্ড রাউন্ড চা নিয়ে এলেন রেবা দেবী। ভাই এবং দেওরের উদ্দেশ্যে বললেন, আমার তো ব্যাপারটা বেশ অলক্ষণে ঠেকছে। লক্ষণে বলতে? মুখ তুলে ভ্রু কুচকে জানতে চাইলেন সুনন্দবাবু। রেবা দেবী বললেন, আমার কেন জানি মনে হচ্ছে যা ঘটছে এসব বড় কোনো বিপদের অশুভ ইঙ্গিত। বিপদটা খুব ঘটবে তাড়াতাড়ি। ওকে সাপোর্ট করে মিলি বলে উঠল, আমারও মনে হচ্ছে তা কোনো সুপার ন্যাচারাল ব্যাপার। রেবা দেবীর ভাই রুদ্র সহমত হলো না, বলল, অসম্ভব। কলকাতা যা ভিড়, আলো, আওয়াজ, ওসব অলৌকিক তন্ত্রমন্ত্র, ভূতপ্রেত কোনোটাই এফেক্টিভ হতে পারে না, তাদের সব জোর হারিয়ে ফেলে। অনিন্দ বলে উঠল, আমি যতটুকু আন্দাজ করছি দাদার কোনো শত্রু দূর থেকে কালা স্প্রে করছে, লোকটা খুবই ফাজিল টাইপের। অনুমানটা অত্যন্ত খেলো মনে হলো সুনন্দবাবুর। ভাইয়ের দিকে বকুনির দৃষ্টিতে তাকালেন। রুদ্র কিন্তু পয়েন্টটাকে তুচ্ছ জ্ঞান করলো না, বলল, আচ্ছা জামাইবাবু, অফিস থেকে কত দূরে আপনার গাড়ি পার্ক করতে হয়? অনেকটাই দূরে। বেন্টিং স্ট্রিটে গাড়িরও খুব চাপ বেশি। কোনো দিন 5 মিনিট হেঁটে আমাকে অফিসে ঢুকতে হয়। যেন এরকমই কোনো সূত্র এতক্ষণ ধরে খুঁজছিল রুদ্র। বলল, তার মানে রোজই আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভিড় রাস্তা দিয়ে যেতে হয়? তাহলে মনে হয় ওইখানেই কিছু ঘটেছে। রং স্প্রে করে দেওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুনন্দবাবু বলে উঠলেন, রং তো বিকেলেও দেখা দিচ্ছে। ওই রাস্তায় কেউ দিলে মাধব রোজ চা দিতে এসে রঙের কথা বলতো। হয় আপনাকে রোজই এক কথা বলে ব্যতিব্যস্ত করতে চায়নি, অথবা খেয়াল করেনি। সে যাই হোক, ওই সময়টুকু আপনার ওপর ওয়াচ রাখা দরকার। কাল ওয়াচ করব আমি। পরের দিন বেন্টিং স্ট্রিটের ফুটপাথ ধরে অফিসের দিকে হেঁটে যাচ্ছেন সুনন্দবাবু। আজ তিনি অনেকটাই ফ্রি। নিজের ওপর নিজেকে খেয়াল রাখতে হচ্ছে না। পিছনে রুদ্র ফলো করছে। গাড়ি পার্ক করতে হয়েছে অনেকটাই দূরে। চেম্বারে ঢুকে নিজের চেয়ারে আরাম করে বসলেন সুনন্দবাবু। খানিক পরেই দরজা ঠেলে ঢুকল রুদ্র।
বলল, না, কারুকেই আপনার কাছে ঘেঁষতে দেখিনি। স্প্রে মারবে বলে কেউ টিপ করে অপেক্ষাও করছিল না। আজ আর দেখা যাবে না রং। কথা বলতে বলতে এগিয়ে এসে হঠাৎ স্ট্যাচু হয়ে গেল রুদ্র। বড় বড় চোখ করে তাকিয়ে আছে সুনন্দবাবুর দিকে। বুঝতেই পারা যাচ্ছে কি দেখে থমকেছে রুদ্র। তবু সুনন্দবাবু জানতে চাইলেন, কি হলো, কি দেখছো? রুদ্র ভয়ার্ত গলায় বলে উঠল, রং, আপনার নাকের পাশে সবুজ রং। কখন লাগলো? 5 দিন পর অফিসে এলেন সুনন্দবাবু। গত কদিনে তার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। ঝড়ের প্রভাব এমনই, অফিসের দরজায় পা দিয়েছেন, রিসেপশনিস্ট শ্রীপর্ণা বলে উঠছিল, এ কি চেহারা হয়েছে স্যার আপনার? এ ধরনের পার্সোনাল কথা শ্রীপর্ণা আগে কখনো বলেনি। আজ মুখ ফুটে বেরিয়ে গেছে। উত্তরে ম্লান হাসি ফেরত দিয়ে সুনন্দবাবু নিজের চেম্বারে এসে বসেছেন। তিনি নিজেও জানেন রোগা হয়ে শরীর প্রায় অর্ধেক হয়ে গেছে তার। রুদ্র দেখে যাবার পর আরও 2 দিন রং দেখা দিয়েছিল মুখে। যেদিন রুদ্র এসেছিল, নাকের পাশ থেকে রং তুলে কাগজে স্যাম্পেল নেয়। কেমিস্টকে দিয়ে পরীক্ষা করে জানবে কি জাতীয় রং। সম্ভব হয়নি। রুদ্র যখন কেমিস্টের কাছে পৌঁছয়, কাগজ একেবারে সাদা। রংটা এমনই, কিছুক্ষণের মধ্যে হয়তো শুকিয়ে গুঁড়ো হয়ে পড়ে গিয়েছে। একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা মাথায় এসেছিল রুদ্র। রং যখন বাইরে থেকে দেওয়া হচ্ছে না, রং ভিতর থেকে উঠে আসতে পারে। প্রাণীবিদ্যায় গিরগিটি রং বদলানোর বৈশিষ্ট্য দেখা যায়। সেরকমই হয়তো কোনো লক্ষণ দেখা গিয়েছে সুনন্দবাবুর শরীরে। উপসর্গটা কানে মোটেই ভালো ঠেকেনি সুনন্দবাবুর। বারণ করা সত্ত্বেও রুদ্র স্ক্রিনে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছে। ডাক্তারবাবু পেশেন্টকে দেখার আগ্রহটুকু দেখাননি। বলেছেন তার জ্ঞান ভাণ্ডারে এই রোগের কোনো দৃষ্টান্ত নেই। যদি সত্যি এটা কোনো রোগ হয়, তাহলে অবশ্যই কোনো বড় মাপের বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করা উচিত। এক্ষেত্রে একটা যুগান্তকারী আবিষ্কার ঘটে যেতে পারে। সুনন্দবাবু বাড়ির লোকেদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি কোনো সায়েন্টিস্টের ঠান্ডা ল্যাবরেটরির বাসিন্দা হতে চাই না। সুনন্দবাবুর ভাই অনিন্দর চিন্তার ধরনটা চিরকালই প্রশ্নের মধ্যে উত্তর খোঁজার প্রয়াস। সে বলল, আমার মনে হচ্ছে একজন মনের রোগের ডাক্তারের অ্যাডভাইস নেওয়া উচিত। সুনন্দবাবু ঘাবড়ে গিয়ে বলেছিলেন, সে আবার কি কথা, মনের ডাক্তার এখানে কি করবে? অনিন্দ গম্ভীর হয়ে বলেছিল, হতে পারে এটা কোনো মানসিক বৈকল্য। নিজেই নিজের গালে রং লাগাচ্ছ, পরে ভুলে যাচ্ছ। মনের দ্বারা সব কিছুই কন্ট্রোল করা হয়। মন যদি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাকে কিভাবে সামলানো যাবে? অগত্যা পরামর্শ করা হলো মনের ডাক্তারের সঙ্গে। উনি বললেন, মন বড় বিচিত্র জিনিস, কত কিছুই ঘটিয়ে ফেলে। এক কাজ করুন, 2-3টে দিন হাতের ব্যবহার যতটা সম্ভব বন্ধ করে দিন। তারপর দেখুন রং দেখা যাচ্ছে কিনা মুখে। অফিস যাওয়া মুলতবি রাখলেন সুনন্দবাবু। টয়লেটের প্রয়োজন ছাড়া বন্ধ করা হলো হাতের ব্যবহার। সুনন্দবাবু নিজেই বাড়ির লোকেদের বলেছিলেন হাত দুটো বেঁধে দিতে। খাইয়ে দেওয়ার দায়িত্ব নিলেন রেবাদেবী। তবুও রং দেখা দিল। বিকেলের চা খাওয়াতে এসে রেবাদেবী দেখলেন সুনন্দবাবুর গালে কালো দাগ। আটকে ওঠার আগে অজ্ঞান হয়ে গেলেন রেবাদেবী। খুব তাড়াতাড়ি অবশ্য জ্ঞান ফিরে এসেছিল রেবাদেবীর। প্রথমেই নিজের হাত খোয়ালেন সুনন্দবাবু। তখনই ঘোষণা করেন, যথেষ্ট হয়েছে, আর কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, এই ঘটনার শেষ দেখতে চান তিনি। অফিসের চেম্বারে আজ 1 ঘন্টা কাটিয়ে ফেলেন সুনন্দবাবু। ধীরে ধীরে কাজে মন বসে গিয়েছে। চা দিয়ে গিয়েছে মাধব। মুখে রং লেগে থাকার কথা বলেনি। হঠাৎ ইন্টারকম বেজে উঠল। রিসেপশনের কল। রিসিভার কানে নিলেন সুনন্দবাবু। শ্রীপর্ণা বলল, স্যার, বাসব মুখোপাধ্যায় আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। সুনন্দবাবু বলে ফেলতে যাচ্ছিলেন, পাঠিয়ে দাও। থেমে গেলেন। মনে পড়ল এই ভুল তিনি 20 দিন আগে একবার করেছিলেন। এই একই নামে তার এক বন্ধু আছে, ভিতরে পাঠিয়ে দিতে বলেছিলেন শ্রীপর্ণাকে। এসেছিল বছর 25-এর একটি ছেলে, সঙ্গে চাকরির সুপারিশের চিঠি। সুনন্দবাবুর স্কুল শিক্ষক মুরারিবাবুর লেখা। ছেলেটি তারই সন্তান। মুরারিবাবুর নামটা সুনন্দবাবুর খেয়াল পড়লেও চেহারাটা ভেসে ওঠেনি মনের পর্দায়। সব মনে থাকলেও যে চাকরিটা দিতেন তাও নয়। যত কম কর্মচারীতে কাজ ওঠাতে পারবেন, কোম্পানিতে সুনাম হবে তার। বোধহয় আজও চাকরির প্রার্থনা নিয়ে এসছে ছেলেটা। সুনন্দবাবু ফোনে শ্রীপর্ণার কাছে জানতে চাইলেন,
ভিজিটরের বয়স কীরকম? ইয়ং এজ স্যার, আগেও একদিন এসেছিল। সুনন্দবাবু নিশ্চিত হলেন এ হচ্ছে সেই ছেলে। শ্রীপর্ণাকে বললেন, বলো আমি ব্যস্ত আছি। শ্রীপর্ণা বলল, ছেলেটি স্যার আপনাকে নিমন্ত্রণ করতে এসছে, শ্রাদ্ধের। বলছে অন্য কোনো দরকার নেই, পরনে কোড়া ধুতি, পায়ে হাওয়াই চটি। পাঠিয়ে দাও। বলতেই হলো সুনন্দবাবুকে, সেন্টিমেন্টাল ব্যাপার, ছেলেটির মা অথবা বাবা মারা গিয়েছেন। চেম্বারের দরজা ঠেলে ঢুকে এলো ছেলেটি, হাত জোর করে নমস্কার জানালো। সুনন্দবাবু বললেন, এসো বসো। গুরুদশার পোশাক ছাড়াও ছেলেটির কাঁধে একটি কাপড়ের ঝোলা ব্যাগ। সুনন্দবাবু টেবিলের ওপারে বসে ব্যাগ থেকে একটা কার্ড বের করে এগিয়ে ধরল ছেলেটি। শ্রাদ্ধের কার্ডটা নিলেন সুনন্দবাবু। খামনা খুনেই জানতে চাইলেন, কে? ছেলেটি বলল, বাবা। আপনার এখানে যেদিন এসছিলাম তার ঠিক 4 দিন পরে ব্রেন স্ট্রোক। যথাযথ বিনয় এবং দুঃখিত হওয়ার ভাব করে সুনন্দবাবু বললেন, খুবই খারাপ খবর, কিন্তু আমি তো ভাই। বাকিটা বলতে হলো না। বাসবি বলতে থাকলো, জানি এত ব্যস্ততা সরিয়ে রেখে আপনি অতদূর যেতে পারবেন না। আমি এসেছি অন্য একটা কারণে। এখান থেকে ফিরে বাবাকে যেদিন বলেছিলাম আপনি অপারগ, চাকরি ফাঁকা নেই, বাবা একটু হতাশ হলেন বটে, তবে ও ব্যাপারে আর কিছু বলেননি। শুধু বললেন, তোর সঙ্গে আজ একটা জিনিস দিয়ে দিলে ভালো হতো, সুনন্দর জিনিস, অনেক দিন ধরে আমার কাছে পড়ে আছে। এরপর যেদিন কলকাতায় কোনো কাজে যাবি বলবি জিনিসটা দিয়ে দেব, সুনন্দর কাছে পৌঁছে দিস। তারপর তো বাবা হঠাৎ চলে গেলেন, আমারও আর কলকাতায় আসার প্রয়োজন পড়েনি। জিনিসটা প্যাকেট করে রেখে দিয়েছিলেন বাবা। আজ কয়েকজন আত্মীয়কে নেমন্তন্ন করতে এসছি কলকাতায়, সঙ্গে নিয়ে এসছি জিনিসটা। আপনাকেও কার্ডটা দেওয়া কর্তব্য, তাই দিলাম। বলার পরে বাসব ঝোলা থেকে বার করলো ব্রাউন পেপারে মোড়া একটা প্যাকেট। সুনন্দবাবু মনে করতে পারছেন না তার কি জিনিস মুরারিবাবুর কাছে থাকতে পারে। মনে করার দরকারটাই বা কি? বাসবের থেকে প্যাকেটটা নিয়ে টেবিলের বাঁদিকে কাগজপত্রের উপর রেখে দিলেন। বাসব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ফের নমস্কার জানানোর আগে থমকে গিয়ে বলল, আপনার চশমার নিচে নীল মতো কি যেন একটা লেগে রয়েছে। সুনন্দবাবু নির্বিকার রইলেন। এরকম তো হওয়ার কথাই ছিল। বাথরুম থেকে ফিরে এসে সুনন্দবাবু বসতে যাবেন চেয়ারে, চোখ গেল বাসবের দিয়ে যাওয়া প্যাকেটটার ওপর। লেখা আছে, শ্রীমান সুনন্দ গুপ্ত। শ্রীমান শব্দটা বড় টানলো 50 উত্তীর্ণ সুনন্দবাবুকে। সেই কোন ছোটবেলায় গুরুজনরা কোনো কিছু উপহার দিলে এরকমভাবেই লিখে দিতেন। চেয়ারে বসে প্যাকেটটা তুলে নিয়ে খুলেই ফেলেন সুনন্দবাবু। সঙ্গে সঙ্গে যেন ঝড় এসে খুলে দিল কোনো বন্ধ দরজা। ওপারে স্কুলবেলার কত স্মৃতি। সুনন্দবাবুর হাতে উঠে এসছে মুরারিবাবুর পাঞ্জাবি, শার্টের কলারওয়ালা, হাতা এখনো গোটানো। পাঞ্জাবির পিঠে লম্বা করে পেনের কালির ছিটে সুনন্দবাবুই ছিটিয়ে দিয়েছিলেন। তখন ওর ক্লাস 9। মুরারিবাবু নতুন জয়েন করেছেন স্কুলে, ইতিহাস পড়াতেন। নিরীহ মানুষ। 3rd ডেতে যখন ক্লাস নিতে এলেন, ক্লাসের দুষ্টু ছেলেদের অন্যতম সুনন্দ সেনগুপ্ত বসেছিলেন বেঞ্চের ধারে, নিজের পেন থেকে কুকীর্তিটা করে। স্যার ব্ল্যাকবোর্ডের কাছে পৌঁছাতেই ক্লাস জুড়ে হাসির চাপা হুল্লোড়। মুরারিবাবু অবাক হয়ে ছাত্রদের মুখের দিকে তাকিয়েছিলেন। বুঝতে পারলেন তাকে নিয়ে হাসা হচ্ছে। আন্দাজ করে নিলেন ঘটনাটা। পাঞ্জাবির পিঠের দিকে ঝোলা কোনাটা ধরে যতটা পারা যায় সামনে এগিয়ে এনে দেখলেন কালির দাগ। মুখটা থম মেরে গেল। কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করেননি। দিলীপ স্যার ক্লাসরুমের পাশ দিয়ে যাচ্ছিলেন 10Bর ঘরে। জানলা দিয়ে দেখতে পেয়েছিলেন মুরারিবাবুর পিঠ। ঢুকে এসেছিলেন 9-এর ক্লাসে। মুরারিবাবুর কাছে জানতে চেয়েছিলেন, কালি কি এই ক্লাসেই ছেটানো হয়েছে আপনার পিঠে? মুরারিবাবু বলেছিলেন, মনে তো হয়, আগের ক্লাসে তো সেরকম কিছু বুঝতে পারিনি। দিলীপ স্যার বললেন, এই ক্লাসেই হয়েছে, রং এখনো কাঁচা। তারপর দিলীপ স্যার ক্লাসের সকলের উদ্দেশ্যে বললেন, কে লাগিয়েছিস বল, পরে জানতে পারলে কিন্তু স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুনন্দবাবুদের ক্লাসে একতা ছিল ভীষণ। কেউ সুনন্দ সেনগুপ্তকে দেখিয়ে দেয়নি। অনেকেই ঘটনার সাক্ষী ছিল। দিলীপ স্যার প্রত্যেক ছাত্রের হাতে 1 ঘা করে বেত মেরে চলে গেলেন। সেদিনটা ভালোয় কালোয় কাটল।
সমস্যা দেখা দিল পরের দিন। মুরারিবাবু কালিপ লাগায় ওই পাঞ্জাবিটা পরেই স্কুলে এলেন। মুরারিবাবু যখন সুনন্দ সেনগুপ্তদের ক্লাস নিচ্ছেন, রুমে এলেন হেড স্যার। খানিকটা ধমকের সুরে মুরারিবাবুকে বলেছিলেন, কি ব্যাপার, কালকের কালি ছেটানো পাঞ্জাবিটা পরে স্কুলে এসছেন কেন? আপনার কি আর কোনো পাঞ্জাবি নেই? উত্তরে মুরারিবাবু নিচু গলায় বলেছিলেন, অন্য পাঞ্জাবি আছে। আমি ভাবছি যতদিন না ছাত্রটি এসে নিজে থেকে অপরাধ স্বীকার করে ক্ষমা চায়, ততদিন এইটা পরেই আসবো। হেড স্যার বলেছিলেন, ক্ষমা চাইবে না, বদমাইশটাকে আগলে রেখেছে বাকি সব ছেলেরা। কারোর মুখে কোনো অনুতাপ দেখেছেন? কিন্তু আমাদের লজ্জা আছে। আপনি আমাদের একজন হয়ে এই পাঞ্জাবিটা পরে স্কুলে আসবেন না, সব টিচারের খারাপ লাগবে। মুরারিবাবু পরের দিন পরিষ্কার পাঞ্জাবি পরে স্কুলে এসেছিলেন। এটা রেখে দিয়েছিলেন তুলে। সুনন্দবাবুর কোনো সহপাঠী নিশ্চয়ই অপরাধীর নামটা মুরারিবাবুকে পরে বলে দিয়েছিল। মুরারিবাবু সুনন্দকে কোনোদিন কিছু বলেননি। ছেলের হাতে চাকরির জন্য যে চিঠি পাঠিয়েছিলেন, তাতেও এই ঘটনার উল্লেখ ছিল না। লিখেছিলেন, কল্যাণী এসো সুনন্দ, হয়তো আমাকে তোমার আর মনে পড়ে না, স্কুলে ইতিহাস পড়াতাম। আমি জেনেছি তুমি জীবনে প্রচুর সাফল্য অর্জন করেছ, বড় কোম্পানির উঁচু পদে বহাল। পত্রবাহক আমার ছেলে, গ্র্যাজুয়েশন করে বসে আছে। বড় মেয়ের বিয়ে দেওয়ার পর আমার হাত ফাঁকা, ব্যবসা করার মতো কোনো পুঁজিও ছেলেকে দিতে পারছি না। তুমি যদি ওর জন্য একটা কোনো চাকরির ব্যবস্থা করে দিতে, বড় উপকার হতো। আশীর্বাদ নিও, তোমার আরও উন্নতি হোক। ইতি মুরারিমোহন মুখোপাধ্যায়, ইতিহাস স্যার। সুনন্দবাবু চাকরির কোনো আশা দিতে পারেননি বাসবকে। স্যার এটা শোনার পর তুলে রাখা শার্টটা প্যাক করে ছেলেকে দেন সুনন্দবাবুর কাছে পৌঁছে দিতে। ধরেই নেওয়া যায় ভিতরে কি আছে, তা বাসব জানে না। জানলে এত ভদ্রভাবে কথা বলতো না সুনন্দবাবুর সঙ্গে। পাঞ্জাবিটা সুনন্দবাবুর কাছে আসার আগেই মুরারি স্যার দেহ রেখেছেন। অলক্ষ্য থেকে তিনিই নিশ্চয়ই অপমানের রং ছিটিয়ে দিচ্ছেন সাফল্যের চূড়ায় ওঠা ছাত্রের মুখে। এই সাফল্যের পিছনে ছিল মুরারিবাবুর বিশাল অবদান। পড়াতেন খুবই ভালো। তাছাড়াও তিনি যখন জেনেই গিয়েছিলেন কালি ছিটিয়েছিল কে, কমপ্লেন করতে পারতেন হেড স্যারের কাছে। স্কুল থেকে রাস্টিকেট হতেন সুনন্দবাবু। ভাবতে ভাবতেই ইন্টারকমে রিসিভারটা তুলে নিয়েছেন সুনন্দবাবু। শ্রীপর্ণাকে জিজ্ঞেস করলেন, ছেলেটি কি চলে গিয়েছে? কোন ছেলে স্যার? বাসব মুখোপাধ্যায়, ওই যে শ্রাদ্ধের। পুরোটা বলার আগে শ্রীপর্ণা বলল, সে তো অনেকক্ষণ আগে চলে গিয়েছে, 8 ঘন্টা হতে চলল। আজ আর অফিসে যাননি সুনন্দবাবু। গাড়ি নিয়ে সোজা চলে এসছেন ভদ্রেশ্বরে। একতলা বাড়ি, সামনে সাদা কাপড়ের প্যান্ডেল। দামি গাড়ি থেকে অতিথিকে নামতে দেখে অন্য অভ্যাগতদের মধ্যে চাপা চাঞ্চল্য দেখা দিল। খবর যেতে শশব্যস্ত হয়ে বেরিয়ে এলো মুণ্ডিত মস্তকের বাসব। বলল, আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনি এসেছেন। সুনন্দবাবু বললেন, তোমাকে বলা হয়নি, আমি আজ যা কিছু হয়েছি তার পিছনে স্যারের অনেক অবদান আছে। রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলেন সুনন্দবাবু। মুরারি স্যারের ছবিতে পরিয়ে দিয়ে প্রণাম করলেন। সকলে দুপুরে খাওয়ার জন্য তাকে পিড়াপিড়ি করল। উনি শুধু মিষ্টি আর জল খেয়ে বাসবকে বললেন, তুমি এদিককার কাজ মিটিয়ে নিয়ে অফিসে এসে দেখা করো, তোমার চাকরির ব্যবস্থা করে রেখেছি। বাসব সুনন্দবাবুর পা ছুঁয়ে প্রণাম করে বলল, খুব উপকার হলো স্যার। বাবা হঠাৎ মারা গেলেন, পেনশন অর্ধেক হয়ে যাবে, সংসার চালাতে অসুবিধে হতো খুব। পরের দিন নির্ধারিত সময়ের 8 ঘন্টা আগে অফিসে পৌঁছালেন সুনন্দবাবু। পরশুদিন তাড়াহুড়োয় স্যারের কালিলাগা পাঞ্জাবিটা ড্রয়ারে ঢুকিয়ে রেখেছিলেন। ওটা কারো চোখে পড়ুক তিনি তা চান না। আজ পাঞ্জাবিটা কাগজে মুড়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবেন। চেয়ারে বসে ড্রয়ার খুলে পাঞ্জাবিটা বার করলেন সুনন্দবাবু। কিন্তু এ কি অবাক কাণ্ড! সাদা পাঞ্জাবিতে 1 ফোঁটাও কালির দাগ নেই। মুরারি স্যার ক্ষমা করে দিয়েছেন। বুকটা মুচড়ে উঠল সুনন্দবাবুর। পাঞ্জাবিতে মুখ গুজে দিলেন। অবিনাশচন্দ্র বিদ্যাপীঠের গন্ধ পাচ্ছেন নাকে। কানে ভেসে আসছে স্কুলের হইচই, স্যারেদের পড়ানো, ঘন্টার আওয়াজ। আজও সুনন্দ সেনগুপ্ত ভিজিয়ে দিচ্ছেন মুরারি স্যারের পাঞ্জাবি। এখন আর স্যার অভিমান করবেন না। চোখের জলের তো কোনো দাগ হয় না।
গল্পটা এখানেই শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটা কেমন লাগলো।